ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট 2026-এর প্রস্তুতির আজকের ক্লাসে ইংলিশ পেপার 2-তে আমরা ফ্যান্টাসি নভেলস নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের আগামী পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তাই যারা যারা এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে এই ধরনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। নেট সেটের অ্যাসপিরেন্টসরা চাইলে বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম রিলেটেড, যেমন এসএলএসটি, মাদ্রাসা, পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার, ডাব্লিউবি আপার প্রাইমারি ইত্যাদি সমস্ত এক্সামের অ্যাসপিরেন্টসরা চাইলে সরাসরি আমাদের এই ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের ফুল সিলেবাস, নোটস, ওয়ান লাইনার্স এবং এমসিকিউ সহ প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তরের যে পিডিএফ পারচেস করতে পারো। বা তোমরা চাইলে আমাদের প্রত্যেকটি কোর্সের আলাদা পেইড মেম্বারশিপ গ্রুপ রয়েছে, যেটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। এই কোর্সগুলোও জয়েন করতে পারো, যেখানে ফুল সিলেবাস কিন্তু তোমাদের কভার করিয়ে দেওয়া হবে, সঙ্গে থাকছে প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটও। তাই যারা যারা ইচ্ছুক তোমরা চাইলে আমাদের এই বিশেষ পেইড মেম্বারশিপ গ্রুপ জয়েন করতে পারো বা আমাদের এই নোটসের জন্য সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারো। পাশাপাশি আজকের ক্লাসের পিডিএফটি পেতে হলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপটা ফলো করে নিও বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও জয়েন করতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। দেখো, নেট এবং সেট প্রিপারেশনের আজকের ক্লাসে আমরা ফ্যান্টাসি নভেল নিয়ে আলোচনা করব, যেখানে আমরা সবার প্রথমে জানবো এই যে ফ্যান্টাসি নভেল কি। দেখো, ফ্যান্টাসি নভেল বা ফ্যান্টাসি এই উপন্যাস অলৌকিক বা কাল্পনিক কাহিনীর আড়ালে প্রায়ই একটা গভীর রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় বার্তা লুকিয়ে রাখে আমরা দেখতে পাই, তাই না? আমরা এই যে রাজনৈতিক অন্তর্নিহিত অর্থ দেখতে পাই। সমসাময়িক রাজনীতি, যুদ্ধ বা ক্ষমতার অপব্যবহারের সমালোচনা করতে এই ফ্যান্টাসি নভেলের সাহায্য নেওয়া হয়, যেমন সেই J.R.R. টলকিনের দ্য রিং আমরা দেখতে পাই। তো একে অনেকেই পারমাণবিক বোমা বা একনায়কতন্ত্রের সেই চরম ক্ষমতার রূপক হিসেবে দেখেন। আমরা রিলিজিয়াস আন্ডারটোনও দেখতে পাই। দেখো, বাইবেল বা ধর্মীয় বিশ্বাসের আদলে ভালো ও মন্দের লড়াই এবং আধ্যাত্মিক পুনর্জন্মের গল্প বলা হয়। এক্ষেত্রে আমরা C.S. লুইসের সেই দ্য ক্রনিকলস অফ নার্নিয়া দেখতে পাই, তাই না? এই উপন্যাসে সেই সিংহ চরিত্র আসলান সরাসরি যীশু খ্রিস্টের একটা ধর্মীয় রূপক বলা হয়, ইত্যাদি আমরা দেখতে পাই। So fantasy novels are crucial part of British literature, primarily falling under Victorian literature, 20th century literature and contemporary cultural studies. তাহলে দেখো, এই যে ফ্যান্টাসি সাহিত্যকে মূলত তিনটে ভাগে ভাগ করা হয়েছে: ভিক্টোরিয়ান সাহিত্য, 20th century literature আর সমসাময়িক সংস্কৃতির অধ্যয়ন। 19 শতকে শিল্প বিপ্লব দেখা দেয় এবং বৈজ্ঞানিক অগ্রগতির বিপরীতে কিন্তু এক ধরনের মানসিক মুক্তি হিসেবে এই যে ফ্যান্টাসি নভেল বা ফ্যান্টাসি সাহিত্যের জন্ম হয়। এই যুগের ফ্যান্টাসি মূলত গথিক, রোমান্স, ফোকলোর, রূপকথার উপরে ভিত্তি করে গড়ে উঠেছিল। এর মধ্যে সামাজিক নৈতিকতার একটা প্রচ্ছন্ন বার্তা থাকে। আমরা লুইস ক্যারলের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, জর্জ ম্যাকডোনাল্ডের ফ্যান্টাস্টিস পাই এবং উইলিয়াম মরিসকেও দেখতে পাই। আর 20th century লিটারেচার, দেখো, দুটো বিশ্বযুদ্ধ, ঔপনিবেশিকতাবাদের পতন এবং চরম সামাজিক অস্থিরতার মধ্যে এই যুগে ফ্যান্টাসি সাহিত্য একটা পূর্ণাঙ্গ রূপ লাভ করে। এই সময় হাই ফ্যান্টাসি বা মহাকাব্যিক ফ্যান্টাসির জন্ম হয়। লেখকরা সম্পূর্ণ নতুন জগৎ, মানচিত্র, ভাষা এবং নিজস্ব পুরাণ তৈরি করা শুরু করে। এবং এখানে আমরা J.R.R. টলকিনকে পাই, তাই না? C.S. লুইসকে পাই আর মার্ভিন পিককে পাই। এছাড়াও আমরা কালচারাল স্টাডিজ মানে কন্টেম্পোরারি কালচারাল স্টাডিজ দেখতে পাই। পোস্ট মডার্ন যুগে ফ্যান্টাসি কেবল বিনোদনের মাধ্যম না থেকে সাংস্কৃতিক তত্ত্ব, লিঙ্গ বৈষম্য, বর্ণবাদ এবং ক্ষমতার রাজনীতির সমালোচনার একটা বড় মাধ্যম হয়ে উঠেছে। তাই এটাকে সাংস্কৃতিক অধ্যয়নের প্রধান বিষয় বলা হয়। তো চিরাচরিত ভালো মন্দের লড়াইয়ের বাইরে গিয়ে ধূসর চরিত্র, পোস্ট মডার্ন দৃষ্টিভঙ্গি বা শহরে ফ্যান্টাসির বিকাশ ঘটেছে এই পর্বে। জে.কে. রাউলিংকে দেখতে পাই আমরা, চায়না মিয়েভিলকে দেখতে পাই আমরা। বোঝা গেছে? তো এলিমেন্ট অফ ফ্যান্টাসি নভেলস, ফ্যান্টাসি নভেলের এলিমেন্ট বলতে আমরা অ্যালিগরি পাবো, সাবজনরা বলতে হাই ফ্যান্টাসি, লো ফ্যান্টাসি, পোর্টাল ফ্যান্টাসি, তাই না, ইত্যাদি দেখতে পাই। হাই ফ্যান্টাসি হচ্ছে এর ভাষা এবং শৈলী অত্যন্ত আলংকারিক এবং মহাকাব্যিক, যেমন উর্সুলা কে লে গুইনের সেই আর্টসি।
আর্টসি সিরিজ, এবং লো ফ্যান্টাসি জাদুকরী উপাদানগুলো বাস্তব জগতের নিয়মের সাথে সংঘর্ষ তৈরি করে। নীল গেম্যানের আমেরিকান গডস 2001 যেটা এসেছিল। তো লুইস ক্যারেলের থ্রু দ্য লুকিং গ্লাস যেটা 1871-এ এসেছিল, আয়নার ভেতর দিয়ে অন্য জগতে প্রবেশ করা পোর্টাল ফ্যান্টাসির একটা ক্লাসিক উদাহরণ আমরা বলতে পারি, সেটা বোঝা গেছে। এছাড়া মিথোপইয়া, দেখো মিথোপইয়া যে আর আর টলকিনের, দেখো মিথোপইয়া নামে একটা বিখ্যাত কবিতাও তিনি লিখেছিলেন 1931 সালে টি.এস. লুইসের উদ্দেশ্যে, যেখানে তিনি যুক্তি দিয়েছিলেন যে কাল্পনিক পুরাণ বা মিথ তৈরি করা মানুষের একটা স্বাভাবিক এবং ঈশ্বর প্রদত্ত অধিকার, যেটাকে সাবক্রিয়েশন তিনি বলতেন। বোঝা গেছে? তো এই ফ্যান্টাসি নভেলের কি অথার্স এবং তাদের টেক্সটগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবার প্রথমে আমরা পাচ্ছি, দেখো, প্রিকারশন অ্যান্ড ভিক্টোরিয়ান ফাউন্ডেশনস, লুইস ক্যারেলের নাম। দেখো, লুইস ক্যারেল, যার আসল নাম ছিল চার্লস লুডভিজ ডজসন, ঠিক আছে? তার বিখ্যাত টেক্সটের নাম কি? অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড, যেটা 1865-এ এসেছিল। লিটারারি ননসেন্স, দেখো ক্যারেল এই ধারার অন্যতম প্রবক্তা, যেখানে যুক্তি এবং ভাষার প্রচলিত নিয়ম ভেঙে এক অবাস্তব হাস্যরসাত্মক অদ্ভুত জগৎ তৈরি করা হয়ে থাকে, তাই না? মূল ফোকাস ছিল লিটারারি ননসেন্স। এছাড়াও ভিক্টোরিয়ান চাইল্ডহুড ক্রিটিক, দেখো ভিক্টোরিয়ান চাইল্ডহুড ক্রিটিক, ভিক্টোরিয়ান যুগে শিশুদের অত্যন্ত কঠোর নৈতিকতা, শৃঙ্খলা এবং অনুশাসনের মধ্যে রাখা হতো। ক্যারল অ্যালিসের অদ্ভুত অভিযানের মাধ্যমে ভিক্টোরিয়ান সমাজের সেই কৃত্রিম নিয়মকানুন এবং প্রাপ্তবয়স্কদের কঠোর রীতিনীতিকে কিন্তু তীব্র ব্যঙ্গ করেছিলেন। বোঝা গেছে? এছাড়াও আমরা দ্বিতীয়ত এখানে জর্জ ম্যাকডোনাল্ডকে দেখতে পাই। তাকে প্রায়শই ফাদার অফ মডার্ন ফ্যান্টাসি বলা হয়, মানে আধুনিক ফ্যান্টাসি সাহিত্যের জনক, তাই না? তিনি সি.এস. লুইস এবং জে.আর.আর. টলকিনের মতো লেখকদের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন। বিখ্যাত টেক্সট বলতে আমরা তার ফ্যান্টাস্টিস পাই, আ ফেইরি রোমান্স ফর মেন অ্যান্ড উইমেন, যেটা এসেছিল 1900 নয়, বারবারই 1900 হচ্ছে, 1858-তে। বোঝা গেছে? এটা প্রাপ্তবয়স্কদের জন্য লেখা প্রথম দিককার একটা খাঁটি ফ্যান্টাসি উপন্যাস। এটা একটা অবাস্তব স্বপ্নের মতো জগৎ বা ফেয়ারি ল্যান্ডের গল্প বলে, যেটা মনস্তাত্ত্বিক রূপক বা আধ্যাত্মিক রূপান্তরে কিন্তু ভরপুর ছিল। এছাড়াও আমরা উইলিয়াম মরিসকে দেখতে পাই। উইলিয়াম মরিস, তিনি একাধারে কবি ছিলেন, ডিজাইনার ছিলেন, সমাজতন্ত্রী ছিলেন। তিনি ভিক্টোরিয়ান যুগের আর্ট অ্যান্ড ক্রাফটসের মুভমেন্টের অন্যতম প্রধান মুখ ছিলেন। তার টেক্সট পড়লে আমরা দ্য ওয়েল অ্যান্ড দ্য ওয়ার্ল্ডস এন্ড পাই, যেটা এসেছিল 1896-তে। মরিস মধ্যযুগীয় ইতিহাস, সংস্কৃতি এবং বীরত্ব গাথা দ্বারা গভীরভাবে কিন্তু প্রভাবিত ছিলেন। ক্লাসিক ফ্যান্টাসির ইতিহাসে মরিসই প্রথম ব্যক্তি যিনি আমাদের বাস্তব পৃথিবীর কোনো ভৌগোলিক সংযোগ ছাড়াই সম্পূর্ণ একটা নতুন কাল্পনিক মানচিত্র এবং জগৎ তৈরি করেছিলেন। এটাই পরবর্তীকালে টলকিনের সেই হাই ফ্যান্টাসির কিন্তু মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। বোঝা গেছে? দ্বিতীয়ত আমরা দ্য ইনক্লিংস বা হাই ফ্যান্টাসি পাবো এখানে। দেখো, ইনক্লিংস হচ্ছে 1930 থেকে 1940-এর দশকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত একটা আনুষ্ঠানিক সাহিত্যিক গোষ্ঠী, ইনফর্মাল লিটারারি গ্রুপ। মূল উদ্দেশ্য কি ছিল না, এর সদস্যরা মূলত অক্সফোর্ডের বিখ্যাত পাব দ্য ইগল অ্যান্ড দ্য চাইল্ড অথবা সি.এস. লুইসের কলেজের রুমে প্রতি সপ্তাহে একত্রিত হতেন। তারা নিজেদের লেখা অসমাপ্ত ফ্যান্টাসি পাণ্ডুলিপি একে অপরকে পাঠ করে শোনাতেন এবং সাহিত্য সমালোচনা করতেন। তাহলে সদস্য বললে সি.এস. লুইস, জে.আর.আর. টলকিন, চার্লস উইলিয়ামস এবং ওয়েন ব্যারফিল্ডকে আমরা দেখতে পাবো। ঠিক আছে? সবার প্রথমে জে.আর.আর. টলকিন, তাকে আধুনিক হাই ফ্যান্টাসি বা উচ্চ ফ্যান্টাসির সাহিত্যের প্রধান রূপকার বলা হয়। গুরুত্বপূর্ণ টেক্সট বললে আমরা দ্য হবিট পাবো 1937-এ অ্যান্ড দ্য লর্ড অফ দ্য রিংস পাবো 54 থেকে 55-তে, তাই তো হবিট মূলত একটা ছোট ফ্যান্টাসি গল্প, তবে এটা টলকিনের তৈরি কাল্পনিক জগৎ মিডল আর্থের ভিত্তি স্থাপন করে। আর লর্ড অফ দ্য রিংস এটা 3টে খণ্ডে বিভক্ত একটা মহাকাব্যিক ফ্যান্টাসি উপন্যাস, দ্য ফেলোশিপ অফ দ্য রিং, দ্য টু টাওয়ার্স অ্যান্ড দ্য রিটার্ন অফ দ্য কিং। বোঝা গেছে? দেখো, টলকিনের সমালোচনামূলক প্রবন্ধ অন ফেয়ারি স্টোরিজ ফ্যান্টাসি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটা তাত্ত্বিক আধার। এই প্রবন্ধে তিনি দুটো প্রধান ধারণার অবতারণা করেছিলেন। কি? সাবক্রিয়েশন আর ইউ ক্যাটাস্ট্রফি।
ঠিক আছে। সাব ক্রিয়েশন কি? টলকিন বলেন একমাত্র ঈশ্বরই শূন্য থেকে নতুন কিছু সৃষ্টি করতে পারেন। মানুষ যেহেতু ঈশ্বরের প্রতিচ্ছবি, তাই মানুষ যা তৈরি করে সেটা হচ্ছে সাব ক্রিয়েশন, মানে উপসৃষ্টি। লেখক যখন আমাদের বাস্তব পৃথিবীর উপাদান নিয়ে সম্পূর্ণ নতুন নিয়ম বা ব্যাকরণ সমৃদ্ধ একটা স্বাধীন বিকল্প বিশ্ব গড়ে তোলেন, তখন সেটাকে আমরা কিন্তু সেই সেকেন্ডারি ওয়ার্ল্ডই বলবো। আর এই যে ইউ ক্যাটাস্ট্রফি, এই ধারণাটা কি? দেখো, এটা টলকিনের তৈরি একটা নিজস্ব শব্দ। কাহিনীর চরমতম বিপর্যয় বা অন্ধকারের মুহূর্তে যখন সমস্ত আশা শেষ হয়ে যায়, তখন হঠাৎ অলৌকিক বা আকস্মিক উপায়ে যে পরম শুভ এবং আনন্দের জয় ঘটে, মানে সাডেন জয়াস টার্ন, তাকেই টলকিন ইউ ক্যাটাস্ট্রফি বলেছেন। এটা ট্র্যাজেডির সম্পূর্ণ বিপরীত, মানে অ্যান্টোনিম অফ ক্যাটাস্ট্রফি আমরা বলতে পারি। বোঝা গেছে? এরপরে সিএস লুইস। দেখো, ক্লাইভ স্টাপলস লুইস একজন পরম বন্ধু ছিলেন টলকিনের এবং ফ্যান্টাসি সাহিত্যের ধর্মীয় রূপক ব্যবহারে অন্যতম একজন ব্যক্তিত্ব। তার দ্য ক্রনিকল অফ নার্নিয়া, যেটা 50 থেকে 56-তে এসেছিল, 7টা উপন্যাসের একটা বিখ্যাত সিরিজ, যার প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় বই হচ্ছে দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ড্রোব, যেটা এসেছিল 1950-এ। খ্রিস্টিয়ান অ্যালিগরি এবং বিবলিক্যাল প্যারালাল, মানে এই পুরো সিরিজটা খ্রিস্টতত্ত্বের বাইবেলের কাহিনীর সমান্তরাল রূপক হিসেবে কাজ করে। এই উপন্যাসে মহান সিংহের যে চরিত্র আসলান, মূলত যীশু খ্রিস্টের প্রতীক, যিনি নার্নিয়ার পাপী অধিবাসীদের জন্য নিজের জীবন উৎসর্গ করেন এবং পরে অলৌকিকভাবে তিনি পুনরুত্থিত হন। হোয়াইট উইচ চরিত্রটা শয়তান বা স্যাটান বা অশুভ শক্তির প্রতীক আমরা এক্ষেত্রে দেখতে পাই। বোঝা গেছে? দ্য ইনক্লিং অ্যান্ড হাই ফ্যান্টাসি। এরপরে আমরা কন্টেম্পোরারি অ্যান্ড ডার্ক ফ্যান্টাসি দেখতে পাবো। দেখো, সবার প্রথমে আমরা টেরি প্রাচেটকে দেখতে পাচ্ছি। টেরি প্রাচেট ফ্যান্টাসি সাহিত্যকে নতুন একটা মাত্রা দিয়েছেন। তিনি গম্ভীর ফ্যান্টাসির বদলে হাস্যকর এবং ব্যঙ্গাত্মক শৈলী ব্যবহার করেছেন। ডিস ওয়ার্ল্ড সিরিজ, দেখো, এটা 41টা উপন্যাসের একটা বিশাল এবং বিখ্যাত মহাকাব্যিক সিরিজ। এই জগৎটা একটা সমতল ডিস্কের মতো, যেটা 4টা বিশাল হাতির পিঠের ওপরে, এবং সেই হাতিগুলো একটা বিশালাকার কচ্ছপের ওপরে দাঁড়িয়ে মহাবিশ্বে ভেসে চলেছে, তাই না? এখানে প্রাচেট টলকিন বা চিরাচরিত ফ্যান্টাসির গম্ভীর উপাদানগুলোকে প্যারোডি করেছেন। ফ্যান্টাসির জগতের আড়ালে তিনি আমাদের বাস্তব পৃথিবীর রাজনীতি, বিজ্ঞান, ধর্ম এবং কুসংস্কারের তীব্র সমালোচনা বা সামাজিক ভাষ্য তিনি প্রকাশ করেছেন। ঠিক আছে? এছাড়াও আমরা নেইল গেইম্যানকে দেখতে পাবো, বা গেম্যান। নেইল গেম্যান আধুনিক ডার্ক ফ্যান্টাসি এবং আরবান ফ্যান্টাসি বা শহুরে ফ্যান্টাসির অন্যতম প্রধান রূপকার। এখানে আমরা দ্য স্যান্ডম্যান দেখতে পাচ্ছি। দ্য স্যান্ডম্যান কালজয়ী বিশ্ববিখ্যাত গ্রাফিক নভেল। এর মূল চরিত্র ড্রিম এবং মরফিউস। গ্রাফিক নভেলের ক্লাসে আমি উল্লেখ করেছিলাম এটা। এছাড়াও আমেরিকান গডস দেখতে পাচ্ছি, যেটা এসেছিল 2001-এ। এই উপন্যাসের মূল বিষয় হচ্ছে প্রাচীন পুরাণ আধুনিক পপ সংস্কৃতির মেলবন্ধন। এখানে কি দেখানো হয়েছে, কিভাবে প্রাচীন দেবদেবীরা আমেরিকার আধুনিক যুগের ঈশ্বরদের সাথে একটা অস্তিত্বের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। এছাড়াও আমরা জেকে রাউলিংকে দেখতে পাচ্ছি। জেকে রাউলিং 21st সেঞ্চুরির সবচেয়ে প্রভাবশালী ফ্যান্টাসি লেখক, যার শিশু সাহিত্য বা চিলড্রেন্স লিটারেচার খুবই বিখ্যাত। তার হ্যারি পটার সিরিজ, যেটা এসেছিল 1997 থেকে 2007 পর্যন্ত, 7টা উপন্যাসের একটা বিশ্ববিখ্যাত সিরিজ। জাদুকর বালক হ্যারি পটার এবং লর্ড ভলডেমর্টের লড়াইয়ের মূল উপজীব্য। চিলড্রেন্স লিটারেচার স্টাডিজ সিরিজে মূলত বিল্ডাংস রোমান এবং স্কুল স্টোরি ঘরানার উপাদানকে ফ্যান্টাসির সাথে তিনি যুক্ত করেছেন। আর বিশ্বজুড়ে বই পড়ার সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করেছে তার এই কালচারাল ইম্প্যাক্ট, এবং এর উপরেই ভিত্তি করে ফ্যান কালচার এবং ব্যাপক একাডেমিক গবেষণাও কিন্তু শুরু হয়েছে। বোঝা গেছে? দেখো, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে স্ট্রাকচারালিজম। দেখো, সোভেতান তোদরফ তার বিখ্যাত গ্রন্থ দ্য ফ্যান্টাসিস আর স্ট্রাকচারাল অ্যাপ্রোচ টু আ লিটারারি জনরা, যেটা এসেছিল 1970-এ, 1970-তে, এই ফ্যান্টাসি সাহিত্যকে স্ট্রাকচারালি তিনি বিশ্লেষণ করেছেন। দ্য ফ্যান্টাস্টিক, দ্য আনক্যানি অ্যান্ড দ্য মার্ভেলাস। দেখো, ফ্যান্টাস্টিক তোদরফের মতে ফ্যান্টাসি হচ্ছে দ্বিধা বা সংশয়ের বা হেজিটেশনের একটা রূপ। যখন কাহিনীর কোনো চরিত্র বা রিডার
এমন এক অলৌকিক ঘটনার মুখোমুখি হন যেটা বাস্তব পৃথিবীর চেনা বৈজ্ঞানিক নিয়মে ব্যাখ্যা করা অসম্ভব, তখন যে মানসিক সংশয় তৈরি হয় সেটাই হচ্ছে ফ্যান্টাস্টিক। আর আনক্যানি, যদি কাহিনীর শেষে প্রমাণিত হয় যে অলৌকিক ঘটনাটা আসলে কোনো ভ্রম বা স্বপ্ন বা বৈজ্ঞানিক প্রতারণা, তবে সেটা দ্য আনক্যানি বা অলৌকিকত্বের সীমানা থেকে বেরিয়ে যায়। আর মার্ভেলাস, যদি পাঠক বা চরিত্রটা মেনে নেন যে এই ফ্যান্টাসি জগতে সম্পূর্ণ নতুন ধরনের অলৌকিক নিয়ম বা জাদু কার্যকর, তবে তাকে দ্য মার্ভেলাস বলা হয়। ফ্যান্টাসি উপন্যাস মূলত এই মার্ভেলাস স্ট্রাকচারের ওপরেই কিন্তু টিকে থাকে। বোঝা গেছে? সাইকো অ্যানালাইসিস, দেখো ফ্যান্টাসি উপন্যাসের বীরত্বগাথা বা সন্ধান যাত্রাকে বিশ্লেষণ করতে কার্ল ইয়ং এই যে সাইকোলজিক্যাল অ্যানালাইসিস ব্যবহার করেন। এখানে আমরা আর্কিটাইপস দেখতে পাই। ইয়ংয়ের মতে মানুষের অবচেতন মনে কিছু চিরন্তন প্রতীক বা চরিত্র লুকিয়ে থাকে, যেটা পৃথিবীর সমস্ত রূপকথা বা ফ্যান্টাসিতে বারবার ফিরে আসে। আমরা এখানে নায়ককে দেখতে পাই যে চরিত্রটা নিজের ঘর ছেড়ে একটা কঠিন যাত্রায় বের হয়, সমস্ত বাধা পেরিয়ে জয়ী হয়, তাই না? হ্যারি পটার যেমন শ্যাডো মানে ছায়া, নায়কের অবচেতনের অন্ধকার দিক বা কাহিনীর মূল খলনায়ক যে চরম অমঙ্গল বা দমনের প্রতীক, লর্ড ভলডেমর্ট। আর দ্য ওয়াইজ ওল্ড ম্যান, জ্ঞানী বৃদ্ধ, একজন মেন্টর বা গুরু চরিত্র আমরা পাবো, যিনি নায়ককে জাদুর অস্ত্র দেন এবং পথ দেখান। এক্ষেত্রে আমরা সেই অ্যালবাস ডাম্বলডোরকে পেয়েছি, তাই না? এছাড়াও মার্কসিজম, দেখো মার্কসীয় সমালোচনা কিরকম, মার্ক্সবাদী সমালোচকরা ফ্যান্টাসি জগতে বিশ্ব নির্মাণকে বাস্তব পৃথিবীর রাজনৈতিক এবং অর্থনৈতিক স্ট্রাকচারের প্রতিফলন হিসেবে দেখেন। ফ্যান্টাসি জগতের বিভিন্ন জাতির লড়াই আসলে বাস্তব পৃথিবীর শোষক এবং শোষিত শ্রেণীর দ্বন্দ্বের একটা রূপ। টলকিনের উপন্যাসে জাদুকর সারুমানের জঙ্গল কেটে লোহার কারখানা তৈরি করা আসলেই বাস্তব পৃথিবীর সেই ক্যাপিটালিস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে প্রকৃতির ধ্বংসলীলাকেই নির্দেশ করে। তো ফ্যান্টাসি এখানে পরিবেশগত মার্ক্সবাদের হাতিয়ার হয়ে উঠছে, ঠিক আছে, ইকো মার্ক্সিজম যেন। বোঝা গেছে? এগুলো হচ্ছে থিওরিটিক্যাল দিকসমূহ। এরপরে আমরা দেখছি, দেখো জে.আর.আর. টলকিন এবং জে.কে. রাউলিং। জে.আর.আর. টলকিন বিংশ শতাব্দীর মধ্যভাগে মূলধারা ছিল হাই ফ্যান্টাসি, তাই না? তার সৃষ্ট করা জগৎ আমাদের চেনা বাস্তব পৃথিবীর কোনো অংশ নয়, সেটা কি ধরনের বিকল্প জগৎ, সেকেন্ডারি ওয়ার্ল্ড, যার নাম মিডল আর্থ। টলকিন কোনো প্রচলিত পুরাণ বা লোকগাথাকে কেবলই পুনর্লিখন যে করতেন তা নয়, তিনি নিজের গল্পের জন্য সম্পূর্ণ নতুন ইতিহাস, কসমোলজি, দেবদেবী মানচিত্র, নিজস্ব কৃত্রিম ভাষা, সব কিছুই তিনি, ব্যাকরণ, লিপি, সব কিছুই তৈরি করেছিলেন। একেই বলা হয় খাঁটি মিথোপইয়া বা কাল্পনিক পুরাণ নির্মাণ। আমরা তার দ্য হবিট পাই, দ্য লর্ড অফ দ্য রিংস পাই। আর জে.কে. রাউলিং 21st সেঞ্চুরির একজন বিখ্যাত ফ্যান্টাসি রাইটার। রাউলিং এর ফ্যান্টাসি মূলত আমাদের চেনা বাস্তব পৃথিবীর ভেতরেই অবস্থান করে, যেটা মানুষের চোখ থেকে আড়ালে থাকে, একটা সমান্তরাল জাদু জগৎ গড়ে তোলে, ঠিক আছে? এবং রাউলিং এর হ্যারি পটার সিরিজটা আধুনিক শিশু সাহিত্যের একদম সংজ্ঞাই বদলে দিয়েছে। এটা একই সাথে একটা বিল্ডাংস যেখানে নায়ক হ্যারির শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার মনস্তাত্ত্বিক এবং নৈতিক বিকাশকে দেখানো হয়েছে, যেটা কিনা 7টা বইয়ের সিরিজের মধ্যে আমরা দেখতে পাই। এবং প্রথম বই ছিল হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন, 1997-এ যেটা এসেছিল, ঠিক আছে? এবং এটা থেকে অনেক সময় নেট এবং সেটে প্রশ্নও আসে। এই যে দুজনকেই আমি এখানে ইন ডিটেইল আলোচনা করেছি। টলকিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, ফিলোলজিস্ট বা ভাষাবিজ্ঞানী ছিলেন। প্রাচীন ইংরেজি এবং গথিক ভাষার বিশেষজ্ঞ ছিলেন। সাধারণ লেখকরা প্রথমে গল্প ভাবেন এবং পরে তার জন্য ভাষা তৈরি করেন, কিন্তু টলকিন কি করতেন উল্টোটা। তিনি প্রথমে নিজের শখে সম্পূর্ণ নতুন কৃত্রিম ভাষা তৈরি করেছিলেন। সেই ভাষাগুলো কারা বলবে, তাদের ইতিহাস কি, তা চিন্তা করতে গিয়েই তিনি যে মিডল আর্থ নামক কাল্পনিক বিশ্বটা একটা করে তুললেন। তার বিখ্যাত বইগুলোর মধ্যে কোর টেক্সটের মধ্যে হবিট তো পাচ্ছি, বারবারই নাম উল্লেখ করলাম, 1937-এ এসেছিল। এর সাবটাইটেল ছিল একটা, দেয়ার অ্যান্ড ব্যাক এগেইন, ঠিক আছে? এই যে সাবটাইটেলটা আমি উল্লেখ করেছি এখানে। মূল চরিত্র ছিল বিলবো ব্যাগিন্স, ঠিক আছে? গল্পটা শুরু হয় দ্য সায়ার থেকে, যেটা অত্যন্ত শান্ত সবুজ যাজকীয় বা মেষপালকীয় সমতল ভূমি, ভিক্টোরিয়ান বা গ্রামীণ ইংল্যান্ডের প্রতীক। সেখান থেকে বিলবো ব্যাগিন্স ড্রাগনস মাগের হাত থেকে গুপ্তধন উদ্ধারের জন্য একটা মহাকাব্যিক এবং বীরত্বগাথা জগৎ বা হিরোইক ওয়ার্ল্ডে প্রবেশ করে। এই যে সাধারণ চরিত্র থেকে বীর হয়ে ওঠার যাত্রাটাই ফ্যান্টাসি সাহিত্যে একটা বড় বৈশিষ্ট্য। এছাড়া লর্ড অফ দ্য রিংস পাচ্ছি তো আমরা 1954 থেকে 55, কোনো
একটা একক উপন্যাস তো এটা নয়, এটা বিশাল একটা মহাকাব্যিক হাই ফ্যান্টাসি উপন্যাস, যেটা প্রকাশের সুবিধের জন্য 3টে আলাদা আলাদা খণ্ডে বিভক্ত করে দেওয়া হয়েছিল। কি কি সেই খণ্ডের নাম? দ্য ফেলোশিপ অফ দ্য রিং, দ্য টু টাওয়ার্স, দ্য রিটার্ন অফ দ্য কিং। দেখো 3টে খণ্ডের নাম কিন্তু পরীক্ষাতে ক্রনোলজিক্যালি সাজানো হিসেবেও দেওয়া থাকতে পারে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা নেট সেটের পয়েন্ট অফ ভিউ থেকে। এরপরে আমরা তার 1977-এ আসা দ্য সিলমারিলিয়নকে দেখতে পাবো। দেখো এটা টলকিন বেঁচে থাকতে থাকতে এই বিশাল পুরাণটি সম্পূর্ণ প্রকাশ করে যেতে পারেননি। তার মৃত্যুর পর তার পুত্র ক্রিস্টোফার টলকিন বাবা রেখে যাওয়া অসংখ্য খসড়া এবং নোট একত্রিত করে 1977 সালে এটা সম্পাদনা করেন এবং প্রকাশ করেন। তো মিডল আর্থের যে সৃষ্টি তত্ত্ব, মিডল আর্থের জগৎ সৃষ্টির পৌরাণিক ইতিহাস এখানে আমরা দেখতে পাই। এতে মহাবিশ্ব সৃষ্টি, দেবদেবী, ইভদের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধের দীর্ঘ বিবরণ রয়েছে, যেটা না পড়লে লর্ড অফ দ্য রিংসের গভীরতাটা কিন্তু বোঝা অসম্ভব। লর্ড অফ দ্য রিংস নিয়ে একটা বিখ্যাত ওয়েব সিরিজও রয়েছে, আশা করি সবাই দেখেছো। তাহলে হবিট প্রথম প্রকাশিত ফ্যান্টাসি ফিকশন, দ্য লর্ড অফ দ্য রিংস 3টি খণ্ডে প্রকাশিত মূল মহাকাব্য, আর দ্য সিলমারিলিয়ন এটা হচ্ছে মৃত্যুর পর প্রকাশিত পৌরাণিক উপন্যাস বা ইতিহাস বলতে পারো। বোঝা গেছে? দেখো টলকিন 1939 সালে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে অ্যান্ড্রু অ্যান্ড লেকচার হিসেবে প্রথম এই বক্তব্যটা প্রকাশ করেন, যেটা পরে 1947 সালে একটা দীর্ঘ প্রবন্ধ হিসেবে কিন্তু প্রকাশিত হয়। এই প্রবন্ধে টলকিন প্রমাণ করেন ফ্যান্টাসি বা রূপকথা শিশুদের জন্য শুধু নয়, প্রাপ্তবয়স্কদের জন্য এক ধরনের গভীর বুদ্ধিবৃত্তিক এবং মনস্তাত্ত্বিক সাহিত্যের রূপ দেয়। তার সেই থিওরি, ক্রিটিক্যাল থিওরি সাব ক্রিয়েশন আমরা পাই, ইউ ক্যাটাস্ট্রফিফাই, দুটোই আমরা আলোচনা করলাম একটু আগেই। টলকিন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন, তার মধ্যে পরম বা আদি কেবল ঈশ্বরই হতে পারেন। মানুষ যেহেতু ঈশ্বরের প্রতিচ্ছবি, তাই মানুষের মধ্যেও একটা সৃষ্টিশীল ক্ষমতা রয়েছে, যেটাকে ক্রিয়েটিভ ফ্যাকাল্টি বলা হচ্ছে। তো লেখক যখন আমাদের বাস্তব পৃথিবীর উপাদান এবং ভাষা ব্যবহার করে সম্পূর্ণ নতুন ভৌগোলিক মানচিত্র, ইতিহাস, কালপঞ্জি, নিজস্ব পদার্থবিদ্যায় নিয়মাবলী সমৃদ্ধ একটা স্বতন্ত্র বিকল্প বিশ্ব গড়ে তোলেন, তখন তাকে আমরা সাব ক্রিয়েশন বলবো। এই যে সেকেন্ডারি ওয়ার্ল্ডের ভেতরে একটা নিখুঁত অভ্যন্তরীণ কনসিস্টেন্সি থাকতে হবে। পাঠক যখন এই জগতে প্রবেশ করবেন, তখন তিনি সমসাময়িকভাবে এর কাল্পনিক নিয়মগুলোকে সত্য বলে বিশ্বাস করবেন, যেটাকে কোলরিজও বলেছিলেন উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ। তো টলকিনের তৈরি এই যে মিডল আর্থ হচ্ছে সাব ক্রিয়েশনের শ্রেষ্ঠ উদাহরণ। আর ইউ ক্যাটাস্ট্রফির ধারণাটা দেখো, এটা গ্রিক শব্দ গ্রিক শব্দ ইউ যার অর্থ হচ্ছে ভালো বা শুভ, আর ক্যাটাস্ট্রফি মানে তো জানি বিপর্যয়। তাহলে দেখো এই দুটো মিলিয়ে নতুন শব্দ তৈরি হয়েছে। এর আক্ষরিক অর্থ গুড ক্যাটাস্ট্রফি বা শুভ বিপর্যয়, ঠিক আছে? কাহিনীর চরমতম অন্ধকার, হতাশা, নিশ্চিত পরাজয়ের মুহূর্তে যখন সমস্ত আশা শেষ হয়ে যায়, ঠিক তখনই হঠাৎ করে এক জাদুকরী অপ্রত্যাশিত আনন্দদায়ক মোড় আসে। এর ফলে পরম অশুভের পতন ঘটে, একটা গভীর স্বস্তি এবং অলৌকিক করুণার অনুভূতি তৈরি হয়। ট্র্যাজেডির বিপরীতে, মানে ট্র্যাজেডিতে কাহিনী যেভাবে ধীরে ধীরে নিশ্চিত পতনের দিকে এগিয়ে যায়, ইউ ক্যাটাস্ট্রফি তার উল্টো কাজ করে। এটা রূপকথার বা ফ্যান্টাসির একটা অন্যতম প্রধান শর্ত। লর্ড অফ দ্য রিংসের শেষে যখন সেই ফ্রাডো আর পারছে না এবং সায়রনের জয় নিশ্চিত মনে হচ্ছে, তখন কি হলো? ঠিক তখন গোল্লামের কামড়ে আংটিটা লাভা স্রোতে পড়ে ধ্বংস হয়ে যায় এবং সায়রনের পতন ঘটা একটা নিখুঁত ইউ ক্যাটাস্ট্রফির উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই, তাই না? এছাড়াও অ্যান্টি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থিম। দেখো টলকিনের উপন্যাসে ভালো এবং মন্দের লড়াই যে কেবল কাল্পনিক যুদ্ধ তা তো নয়, এর পেছনে একটা গভীর পরিবেশগত এবং অর্থনৈতিক বার্তা লুকিয়ে আছে। একে ইকো মার্কসিজম বা পরিবেশগত মার্ক্সবাদের তত্ত্বে বিশ্লেষণ করা হয়। এই উপন্যাসে অশুভ শক্তি সারুমান এবং সায়রন মূলত আধুনিক শিল্প বিপ্লব, যান্ত্রিকীকরণ এবং ধনতান্ত্রিক সেই আগ্রাসনের প্রতীক। সারুমান যখন তার জাদুকরী ক্ষমতার অপব্যবহার করে প্রাচীন জঙ্গল ফ্যাঙ্গন কেটে কুঠার এবং লোহার বিশাল কারখানা তৈরি করে, তখন তা আসলে বাস্তব পৃথিবীর শিল্প বিপ্লবের কারণে প্রকৃতির ধ্বংসলীলাকে নির্দেশ করে। টলকিন নিজে গ্রামীণ ইংল্যান্ডের শান্ত প্যাস্টোরাল পরিবেশ পছন্দ করতেন এবং যান্ত্রিক দূষণকে ঘৃণা করতেন। তো উপন্যাসে গাছদের রক্ষক এন্ডদের যুদ্ধ এই যে শিল্পায়নের বিরুদ্ধেই প্রকৃতির একটা যেন প্রতিরোধ। এছাড়াও ফিলোলজি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। দেখো টলকিনের সম্পূর্ণ ফ্যান্টাসি জগৎটা গড়ে উঠেছে তার পেশাদার ভাষা গবেষণার উপরে ভিত্তি করে। টলকিন মূলত দুটো সম্পূর্ণ নতুন এবং জটিল এলভিশ ভাষা তৈরি করেছিলেন।
কোয়োনিয়া এবং সেন্টারিন। এই যে ভাষাগুলো নিজস্ব ব্যাকরণ, লিপি এবং উচ্চারণ রীতি রয়েছে এদের, ঠিক আছে। টলকিন তার ফ্যান্টাসি জগতের সেই স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক তৈরি করতে পৃথিবীর প্রাচীন নর্ডিক এবং অ্যাংলো স্যাক্সন সাহিত্যের সাহায্য নিয়েছিলেন, বিউলফের সাহায্য নিয়েছিলেন, পোয়েটিক এরার সাহায্য নিয়েছিলেন। দেখো, বিউলফ একটা বিখ্যাত ওল্ড ইংলিশ মহাকাব্য। টলকিন এই কাব্যের উপরে একটা প্রভাবশালী থিওরিটিক্যাল প্রবন্ধ লিখেছিলেন এবং এর ড্রাগন ও বীরত্বের ধারণা তার ফ্যান্টাসিকে গভীরভাবে প্রভাবিত করেছে। আর পোয়েটিক এটা কি? প্রাচীন নর্ডিক পুরাণের মানে নর্স মাইথোলজির একটা সংকলন, যেখান থেকে টলকিন বামন বা ডোয়ার্ফ এবং উইজার্ড বা জাদুকরের নাম এবং চরিত্রের সেই ট্রোপগুলো ধার করেছে। বোঝা গেছে? তাহলে টলকিনস ক্রিটিক হিসেবে শিল্প বিপ্লব এবং যান্ত্রিকীকরণের তীব্র বিরোধিতা। এছাড়াও আমরা টলকিনের তৈরি দুটো প্রধান ভাষা দেখলাম। এছাড়াও আমরা বিউলফ এবং পোয়েটিক এডা মানে মিডল আর্থের সেই স্ট্রাকচারাল ভিত্তি হিসেবে বিউলফ এবং পোয়েটিক এটাকে দেখতে পেলাম। এরপরে আমরা জে.কে. রাউলিংকে নিয়ে আলোচনা করব। দেখো, জে.কে. রাউলিংকেও আমি এখানে ইন ডিটেল আলোচনা করেছি, দ্য মাস্টার অফ কন্টেম্পোরারি অ্যান্ড পোর্টাল ফ্যান্টাসি, তাই না? দেখো, রাউলিং ফ্যান্টাসিকে মিডল আর্থের মতো কোনো দূরবর্তী প্রাচীন জগৎ থেকে টেনে এনে 21st সেঞ্চুরির আধুনিক বাস্তবতার সাথে যুক্ত করেছেন। এখানে বাস্তব জগৎ এবং সমান্তরাল জাদুর জগৎ এর মাঝে সুনির্দিষ্ট গোপন প্রবেশদ্বার বা পোর্টাল থাকছে, তাই না? সেই যে কিংস ক্রস স্টেশন, প্ল্যাটফর্ম নাম্বার 9 3/4, তাই না? তো কোর টেক্সট বলতে এখানে হ্যারি পটার সিরিজটা অবশ্যই আমরা উল্লেখ করবো। হ্যারি পটার সিরিজ 1997 থেকে 2007। শুরুর বই হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন 1997-তে। আমেরিকাতে এটা হ্যারি পটার অ্যান্ড দ্য সরসেসার স্টোন নামেও প্রকাশিত হয়েছে। আর শেষ বই হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোস, যেটা 2007-এ। এই সিরিজটা মূলত ব্রিটিশ স্কুল স্টোরি এবং বিল্ডাংস-রোমান ঘরানার মিশ্রণ। এছাড়াও আমরা দ্য টেলস অফ দ্য বিডল দ্য বার্ড দেখতে পাচ্ছি, যেটা এসেছিল 2007-এ। এটা একটা বিশেষ সাহিত্যিক উপাদান। এটা হ্যারি পটারের কাল্পনিক জগতের ভেতরে প্রচলিত কিছু রূপকথা এবং লোকগাথার সংকলন। এই বইয়ের গল্পগুলো মূল সিরিজের শেষ খণ্ডে সেই যে ডেথলি হ্যালোস বা মৃত্যুর 3টে জাদুকরী বস্তুর রহস্য সমাধানের কিন্তু প্রধান ভূমিকা পালন করে। বোঝা গেছে? জনরা ব্লেন্ডস টু অ্যানালাইজ বিল্ডাংস-রোমান। দেখো, জার্মান শব্দ বিল্ডাংস-রোমান, যার অর্থ হচ্ছে কামিং অফ এজ স্টোরি বা চরিত্রের বিকাশমূলক আখ্যান। এই যে ঘরানার উপন্যাসে প্রধান চরিত্রের শৈশব বা কৈশোর থেকে শুরু করে জীবনের কঠিন অভিজ্ঞতা, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার মনস্তাত্ত্বিক, নৈতিক এবং সামাজিক বিকাশকে দেখানো হয়। হ্যারি পটারের উপরেও এটা প্রয়োগ হয়েছে। পুরো সিরিজটাতে হ্যারির 11 বছর বয়স থেকে শুরু করে, মানে যখন সে প্রথম হগওয়ার্টের সেই চিঠি পায় সেটা থেকে শুরু করে 17-18 বছর বয়স বা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার মানসিক নৈতিক পরিপক্কতাকে নিখুঁতভাবে ট্র্যাক করা হয়। তো এটা একটা ক্লাসিক আধুনিক বিল্ডাংস-রোমান আমরা বলতে পারি। দ্য স্কুল স্টোরি, দ্য বোর্ডিং স্কুল ফিকশন। দেখো, ভিক্টোরিয়ান এবং এডওয়ার্ডিয়ান যুগে ইংল্যান্ডে বোর্ডিং স্কুলকে কেন্দ্র করে এই ধরনের জনপ্রিয় ফিকশনের জন্ম হয়েছিল, তাই না? থমাস হিউজের সেই বিখ্যাত উপন্যাস টম ব্রাউন স্কুল ডেজ, যেটা 1857 সালে এসেছিল, এই বোর্ডিং স্কুল ঘরানার একটা শ্রেষ্ঠ এবং ক্লাসিক উদাহরণ। এবং এই যে সাবভার্জন কি না, রাউলিং এই চিরাচরিত ব্রিটিশ বোর্ডিং স্কুলের সেই স্ট্রাকচারটাকে সম্পূর্ণ গ্রহণ করেছিলেন, কিন্তু এর সেই বাস্তববাদী চরিত্রকে বদলে দিয়ে তিনি এর সাথে ম্যাজিক বা জাদুর উপাদান যুক্ত করেছেন। এর ফলে সাধারণ স্কুল ফিকশন একটা কালজয়ী ফ্যান্টাসিতে কিন্তু পরিণত হয়েছে। আর পোর্টাল ফ্যান্সি, দেখো, যখন কাহিনীর চরিত্ররা একটা অতি সাধারণ একঘেয়ে ধূসর বাস্তব জগৎ থেকে কোনো সুনির্দিষ্ট ফিজিক্যাল পোর্টালের সাহায্যে একটা সম্পূর্ণ গোপন জাদুকরী অলৌকিক জগতে প্রবেশ করে, তখন তাকে পোর্টাল ফ্যান্সি বলা হচ্ছে। এখানে সেই মুঘলদের সাধারণ লন্ডন শহর থেকে জাদুকরের জগতে যাওয়ার জন্য সেই প্ল্যাটফর্ম 9 3/4 অথবা সেই যে ড্রাগন অ্যালিতে প্রবেশের জন্য সেই যে লিকি কলড্রনের পাবের পেছনে সেই যে ইটের দেওয়াল, এগুলো সেই পোর্টাল হিসেবে কাজ করে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেছে? তাহলে মার্কসিস্ট ক্রিটিসিজম, মার্ক্সবাদী সমালোচকরা হ্যারি পটারের জাদু তত্ত্বকে বা জাদু জগৎটাকে কোনো অবাস্তব জগৎ হিসেবে দেখেন না, বরং এটাকে বাস্তব পৃথিবীর সামাজিক এবং অর্থনৈতিক শোষণের একটা মিরর হিসেবে বিশ্লেষণ করেছেন। কারণ জাদু জগতের দাবির মতো হাউস এলভাসদের বিনা মজুরিতে দাস হিসেবে খাটানো এবং হাফ জায়ান্টদের প্রতি সামাজিক বৈষম্য আসলে তারা বলেছেন পুঁজিবাদী সমাজের নিম্নবিত্ত শ্রমজীবী শ্রেণীর শোষণের প্রতীক। আর এখানে উপন্যাসের জাদুকরদের রক্তশুদ্ধির সেই সামাজিক অনুক্রম সরাসরি বাস্তব পৃথিবীর সেই ফ্যাসিবাদ, নাৎসি জার্মানির আর্য শ্রেষ্ঠত্ববাদ এবং জাতিগত নিধনের একটা স্পষ্ট রূপক ন্যারেটিভ যেন বা আখ্যান যেন। আর ফেমিনিস্ট এবং কুয়ার থিওরি, দেখো, এই তত্ত্বের মাধ্যমে কাহিনীর সেই লিঙ্গভিত্তিক ক্ষমতা এবং যৌনতা রাজনৈতিক
ব্যাখ্যা রয়েছে। দেখো ইন্টেলেকচুয়াল এজেন্সি আমরা দেখতে পাই, হারমাইনি গ্রেঞ্জারকে আমরা এখানে দেখতে পাই, তাই না? চরিত্রটা প্রথাগত সেই অসহায় নারীর ট্রোপটাকে ভেঙে দেয়, তার চরম বুদ্ধিবৃত্তিক যোগ্যতা, যৌক্তিক সিদ্ধান্ত বরাবর হ্যারিকে রক্ষা করে। আমরা পিতৃতান্ত্রিক নেতৃত্বের অবদমন দেখতে পাই, প্রফেসর ম্যাকগোনাগল চরিত্রটা তার প্রশাসনিক দক্ষতা এবং দৃঢ়তার মাধ্যমে হগওয়ার্টসের তথাকথিত পুরুষতান্ত্রিক ক্ষমতার সেই স্ট্রাকচারকে চ্যালেঞ্জ করে নারী নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। আর কুয়ার রিডিং এই উপন্যাসের প্রধান চরিত্র অ্যালাবাস ডাম্বলডোর, তার যে সমকামিতা, তার সমকামিতাকে কাহিনীর এই যে পাঠ্যবস্তুর গভীরে একটা কুয়ার থিওরির আলোকে রেট্রোঅ্যাক্টিভ রিডিং বা সমান্তরাল পাঠ হিসেবে বিশ্লেষণ করা হয়। এছাড়াও সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজম দেখতে পাই, মনস্তাত্ত্বিক তত্ত্বের মাধ্যমে চরিত্রের মানসিক অবক্ষয়, মানসিক ট্রমাকে প্রতীকী উপায়ে ব্যাখ্যা করা হয়। লর্ড ভলডেমর্টের সেই হরক্রাক্স তৈরির প্রক্রিয়াটা মূলত ফ্রয়েডের ইয়ুংয়ের তত্ত্ব অনুযায়ী মানুষের অহং এবং চেতনার চরম মনস্তাত্ত্বিক খণ্ডন বা চরম ফাটলটাকে নির্দেশ করে। অমরত্বের লোভে সে নিজের আত্মাকে যেভাবে টুকরো করে তা তার চরম মানসিক বিকারগ্রস্ততার একটা টোপ। এছাড়া ক্লিনিক্যাল ডিপ্রেশনের বাহ্যিক রূপ দেখতে পাই আমরা। আজকাবানের রক্ষী ডিমেন্টের চরিত্রগুলো মানুষের সুখ এবং আনন্দ শুষে নেয়। এটা আসলে বাস্তব জীবনের তীব্র মানসিক অবসাদ বা ক্লিনিক্যাল ডিপ্রেশনের একটা নিখুঁত সাহিত্যিক বাহ্যিক রূপ হিসেবে আমরা দেখতে পাই। বোঝা গেছে? তাহলে আমরা মার্কসিস্ট ক্রিটিসিজমে কি দেখলাম? হাউস এলভস, শোষণ, ব্লাড পিউরিটি সিস্টেম, যেখানে পুঁজিবাদী শোষণের কাঠামো এবং ফ্যাসিবাদের সমালোচনা করা হয়েছে। ফেমিনিস্ট কিউয়ার থিওরিতে আমরা হারমেইনির বুদ্ধিমত্তা পেলাম, তাই না? ডাম্বলডোরের সমকামিতা, লিঙ্গভিত্তিক ক্ষমতার সমীকরণ এবং কুয়ার সাবটেক্সট। সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজমে আমরা ভলডেমর্টের সেই হরক্রাক্স, ডেমেট্রসের আক্রমণ, অবচেতন মনের অবক্ষয় এবং ক্লিনিক্যাল ডিপ্রেশনের রূপক হিসেবে আমরা এগুলো দেখতে পেলাম। তো এখানে আমি একটা কম্প্যারিজন টেবিল ড্র করেছি, যেখানে দেখো ফিচার্স, JRR টলকিন এবং JK রাউলিংকে আমি রেখেছি। ফিচার্স হিসেবে দেখো আমরা সবার প্রথমে সাবজনরা RR টলকিন, তার ঘরানাটা কি? হাই ফ্যান্টাসি বা এপিক ফ্যান্টাসি। এর আখ্যানের ক্যানভাস অত্যন্ত বিশাল এবং মহাকাব্যিক। আর JK রাউলিং, তার ঘরানা কি না? তার ঘরানা হচ্ছে কন্টেম্পোরারি ফ্যান্টাসি বা পোর্টাল ফ্যান্টাসি, সমসাময়িক আধুনিক পটভূমিতে সমান্তরাল জাদুর জগতের গল্প, তাই না? ওয়ার্ল্ড টাইপ বললে দেখো RR টলকিন সম্পূর্ণ স্বাধীন এবং বিকল্প বিশ্ব বা সেকেন্ডারি ওয়ার্ল্ড তৈরি করেছিলেন, মিডল আর্থ জগৎটা আমাদের বাস্তব পৃথিবীর ভৌগোলিক অবস্থান থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। কিন্তু JK রাউলিং তার জাদুকরী বাস্তব পৃথিবীর ভেতরেই একটা গোপন এবং সমান্তরাল সমাজ তৈরি করেছিলেন। সাধারণ মানুষের চোখের আড়ালে এটা বাস্তব লন্ডন বা স্কটল্যান্ডের বুকেই অবস্থান করত। ইন্সপিরিয়েশন দেখো, অনুপ্রেরণার উৎস। টলকিনের অনুপ্রেরণা ছিল প্রাচীন নর্ডিক পুরাণ, অ্যাংলো স্যাক্সন বীরত্বগাথা, বিউলফ, কেল্টিক পুরাণ ইত্যাদি। আর JK রাউলিং, তার অনুপ্রেরণা ছিল ক্লাসিক্যাল গ্রিক এবং রোমান পুরাণ, খ্রিস্টীয় লোকগাথা এবং নীতিগল্প এবং ঐতিহ্যবাহী ব্রিটিশ বোর্ডিং স্কুল ফিকশন বা স্কুল স্টোরিজ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তিনি। আর ন্যারেটিভ ফোকাস দেখো, RR টলকিনের ফোকাস ছিল বৃহৎ পরিসরে, ভূ রাজনীতি, সম্পূর্ণ নতুন কৃত্রিম ভাষার বিকাশ, লিঙ্গুইস্টিক্স এবং মহাজাগতিক ভালো বনাম মন্দের চিরন্তন লড়াই। আর JK রাউলিং এর ফোকাস ছিল ব্যক্তিগত মনস্তত্ত্ব, ভাগ্যের বিপরীতে মানুষের নিজস্ব পছন্দের স্বাধীনতা এবং জাদু জগতের অভ্যন্তরীণ সামাজিক এবং প্রাতিষ্ঠানিক বৈষম্য, যেমন এই যে রক্তশুদ্ধির রাজনীতি ইত্যাদি ইত্যাদি। বোঝা গেছে? তাহলে আমরা সেকেন্ডারি ওয়ার্ল্ড ভার্সেস প্যারালাল ওয়ার্ল্ড পাচ্ছি, এই যে পার্থক্য। এছাড়াও আমরা ইন্সপিরেশনের জায়গাতে কি দেখতে পাবো? এর ইন্সপিরেশন নর্স, অ্যাংলো স্যাক্সন, কেল্টিক, আর এর হচ্ছে ক্লাসিক্যাল মাইথোলজি, খ্রিশ্চান ফোকলোর, ব্রিটিশ স্কুল সিস্টেম, তাই না? বোঝা গেছে? তো এই ছিল ফ্যান্টাসি নভেল। ফ্যান্টাসি নভেলের ইন ডিটেইল, যেখানে আমরা ফ্যান্টাসি নভেল কি জানলাম, তার এলিমেন্টগুলোর উপরে ফোকাস করলাম, কি অথার্স এবং তাদের টেক্সট দেখলাম, আমরা দ্য ইনক্লিং এবং হাই ফ্যান্টাসি দেখলাম, কন্টেম্পোরারি ডার্ক ফ্যান্টাসি দেখলাম, আমরা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কগুলো নিয়ে আলোচনা করলাম, RR টলকিন এবং আমরা তার সমস্ত থিম, থিওরি, JK রাউলিংয়ের কোর টেক্সট, তিনি কোন কোন জনরার উপরে ফোকাস করেছেন, তার ক্ষেত্রে ক্রিটিক্যাল থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কগুলো ইত্যাদি সব কিছু নিয়ে ইন ডিটেল আলোচনা করলাম এবং সবশেষে আমরা একটা কম্প্যারিজন টেবিলও ড্র করে সেটার উপরেও ফোকাস করলাম। তো আশা করছি ফ্যান্টাসি নভেল সম্পর্কে ইন ডিটেল একটা ক্লিয়ার কনসেপ্ট সবাইকে দিতে পেরেছি। কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেট এবং সেট 2026-এর প্রস্তুতির এর পরবর্তী ক্লাসে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।